পুতুলের ছাত্র জনতার বিক্ষোভে স্বল্প সময়ের ব্যবধানে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। অথচ একই শহরে থেকেও এখনো মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন পুতুল। তার এমন পোস্টের পর স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন, দিল্লিতে থাকার পরও কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি। ওই পোস্টে পুতুল লিখেছেন, আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময় মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিবিসি বাংলা তাদের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, সোমবার শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর মঙ্গলবারই সাইমা ওয়াজেদ দিল্লি এসে পৌঁছেছেন। সেক্ষেত্রে কেন তিনি একই শহর দিল্লিতে থাকা তার মায়ের সঙ্গে দেখা করতে পারলেন না, নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমবার 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছাড়ার দিন সাইমা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকায় বর্তমানে তাকে সংস্থাটির কার্যালয় দিল্লিতে থাকতে হচ্ছে। তবে শেখ হাসিনার দেশ ত্যাগের দিন মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় যোগ দিতে সাইমা ওয়াজেদ ব্যাংককে গিয়েছিলেন। যদিও মায়ের দিল্লিতে আসার খবরে তিনি দ্রুতই দিল্লিতে চলে আসেন। এরপরও কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলেন না পুতুল, তা নিয়ে দিল্লিতে ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলেন, সাইমা ওয়াজেদ যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা, সে কারণেই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনি। প্রথম কথা হলো, উনি দিল্লিতে কিনা তা আমরা জানি না, আর যদি থেকেও থাকেন উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবে সাইমা ওয়াজেদের আরো একটি পরিচয়ও আছে, আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি। হাসিনার সময় শেষ, একদিন আগেই ভারতকে জানায় ওয়াশিংটন। বাংলাদেশে অস্থিরতা কমানোর জন্য রোববার সংকট মোকাবেলা নিরাপত্তা বৈঠক আহ্বান করেছিলেন শেখ হাসিনা। তখনও প্রধানমন্ত্রী হিসেবে তার সময় শেষ হওয়ার বিষয়টি মানতে রাজি ছিলেন না বলে মনে হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে তিনি যে জনস্রোতে ভেসে যাবেন, প্রকৃতপক্ষে খুব কম মানুষই তার দ্রুতগতির এমন বিদায় সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কথা শোনার পরিবর্তে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পরামর্শে তিনি পালিয়ে যেতে রাজি হয়েছিলেন। বিবিসিকে বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়। শেখ হাসিনা সঠিক সময়ে তার মন স্থির করেন। পালানোর কয়েক ঘন্টার মধ্যেই জনতা তার বাসভবনে প্রবেশ করে। রোববার সকালের দিকে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়। দেশের শীর্ষ 3 সামরিক প্রধান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের পরিবেশ ছিল শান্ত। দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলায় প্রধানমন্ত্রীর উপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। কেবল রোববারই কমপক্ষে 90 জনের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী এবং তারা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। তবে ক্রমবর্ধমান সহিংসতায় পুলিশের অনেক সদস্যও নিহত হয়েছেন। বিবিসি বাংলা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছে, শেখ হাসিনা 2টি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন। দেশ ছাড়ার প্রস্তুতি চলাকালীনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তবে সেনা কর্মকর্তারা তাতে রাজি হননি। রোববার দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে সৈন্য ও সেনা কর্মকর্তারা সাধারণ মানুষও আন্দোলনকারীদের সঙ্গে মিশেছে। পরিস্থিতি পর্যালোচনা করার পর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আলাদাভাবে বৈঠকে সামরিক জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন, সৈন্যরা বেসামরিক লোকজনের উপর গুলি চালাতে পারবে না, তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দেবে বলে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অভিযোগ করেন তাদের গোলাবারুদ ফুরিয়ে গেছে, যদিও গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার বিষয়টি পরে প্রকাশ পেয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন বিবিসিকে বলেন, পুলিশ ক্লান্ত ছিল। আমরা শুনেছি যে তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। শেখ হাসিনা অবশ্য তাদের কথা শোনেননি এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের কেউই তার সামনে দ্বিমত পোষণ রাজি ছিলেন না। বৈঠকের পর শেখ হাসিনা আরো অপ্রতিরোধ্য বার্তা দেন। ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন বলেন, তিনি অনড় ছিলেন, পদত্যাগ করবেন না বা দেশ ছাড়তেও রাজি ছিলেন না তিনি। 3 বাহিনীর প্রধান তার কাছে গিয়ে মাঠ পর্যায়ে কি ঘটেছে তা বোঝানোর চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে সামরিক প্রধানরা শেখ হাসিনাকে বোঝানোর জন্য পরিবারের সদস্যদের মধ্যস্থতা করতে আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন। পুলিশ ও 3 বাহিনীর প্রধান তখন শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিকের সাথে আলোচনা করেন। তিনি তার বোনকে চলে যেতে রাজি করাতে পারেন কিনা সেই বিষয়ে তার সঙ্গে কথা বলেন। তারপর বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব অজেদ ও মেয়ে সাইমা ফোনে তার সাথে কথা বলেন এবং তাকে চলে যেতে বলেন। পারিবারিক এই আলোচনার সময় সেনাপ্রধান সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিকে একাধিক সূত্র জানায়, সোমবার সকালের দিকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ের জন্য অনুরোধ জানাতে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তার দীর্ঘ কর্মজীবনে ঘনিষ্ঠ মিত্র ভারতের কাছ থেকেও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। একদিন আগে ওয়াশিংটন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছিলেন শেখ হাসিনার সময় শেষ, তার সামনে আর কোনো বিকল্প নেই। ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন, শেখ হাসিনা যখন বুঝতে পেরেছিলেন সেনাবাহিনী তাকে সমর্থন করছে না, তখন তিনি পদত্যাগ করেন। লোকজন কারফিউ ভাঙতে যাচ্ছিল এবং তার বাসভবন অভিমুখে মিছিল করতে ঢাকায় জড়ো হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগপত্রের নথিতে স্বাক্ষর করতে রাজি হন শেখ হাসিনা। তাকে কিভাবে নিরাপদে দেশ থেকে বের করা যায় তা নিয়ে প্রশ্ন ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিবিসিকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে সই করেছেন, বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে কখন চড়েছিলেন, তা কেবল স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট এবং সেনা সদর দপ্তরের কিছু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানতেন। পুরো ব্যাপারটা করা হয়েছিল অত্যন্ত গোপনে।